হ্যালো বন্ধুরা, আমি আশুতোষ চক্রবর্তী। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বাংলা। তো নোজা বাংলাতে আমরা কি করছি, পুরো ফিজিক্সের যে কন্টেন্ট আছে 11-12 সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, নিট, জেই লেভেলের যত রাজ্যের যা সিলেবাসে আছে সবকিছু নিউমেরিক্যাল প্রবলেম সহ ইয়ারের কোশ্চেন উপর সলভ করে পুরো সেট আনছি। তো আমাদের যে সিরিজটা চলছিল ক্লাস 12-এর কি কারেন্ট কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট ইন্ট্রোডাকশন লেকচার আমরা তৈরি করেছি বা দিয়েছি। তার আগের দিনে লাস্ট টাইম বলেছিলাম যে এবার আনবো হচ্ছে কি ডিপ ভেলোসিটির সম্বন্ধে। ডিপ ভেলোসিটি কি, ডিপ ভেলোসিটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে আজকে। ওকে, তো ডিপ ভেলোসিটি কি জিনিস, তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি, ওহমের সূত্রের সাথে এই সূত্রের সম্পর্ক কি, বিভিন্ন ইকুয়েশন গুলোর উপরে আমরা কিভাবে কি অঙ্ক করব, তার উপরে বিস্তারিত একটা 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 করে ব্যাখ্যা করা হবে। খাতা পেন রেডি রাখো, কারণ এটা থিওরি বেস একটা টপিক। আজকে মোটামুটি যতটা চলবে থিওরি বেস একটা টপিক, তো লিখতে হবে। খাতা পেন রেডি রাখো, চলো স্টার্ট করো। তো আগের দিনে যেটা আমরা আলোচনা করেছিলাম, ড্রিপ ভেলোসিটি কি। আসলে আমাদের কনসেপ্ট কি বলে, কনসেপ্ট বলে হচ্ছে গিয়ে যে কোনো একটা পরিবাহী যদি তার থাকে, সেই পরিবাহী তারের মধ্যে আছে গিয়ে অসংখ্য কোটি কোটি ইলেকট্রন। স্বাভাবিক কথা, মেটালের তৈরি একটা তার, তারের ভিতরে পরমাণু থাকবে, পরমাণুর ভিতরে আছে কোটি কোটি ইলেকট্রন। যখন নেচার থেকে হিট টেম্পারেচার, মানে আমাদের যে নর্মাল টেম্পারেচারটা ধরা আছে 27 কি 30 যেটাই হোক, সেই টেম্পারেচারে কি হচ্ছে, ইলেকট্রন গুলো এক্সাইটিং মোডে যারা যাচ্ছে তারা এখানে এলোমেলো ভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এটাকে বলা হচ্ছে থার্মাল ইলেকট্রন। এই ইলেকট্রনের এলোমেলো গতি হওয়ার জন্য কেউ হয়তো ডান দিকে যাচ্ছে, তো কোন ইলেকট্রন বাঁ দিকে আছে, কেউ উপর দিকে আছে, কেউ নিচের দিকে আছে, কেউ 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো কেউ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, নানা রকম দিকে হওয়ার জন্য যখন অ্যাভারেজে ভেলোসিটি বার করতে যাচ্ছি, ভেলোসিটি বেরোতে আসছে 0। মানে কি, হিট এনার্জি কখনোই কোনো একটা পরিবাহীর বা কোনো একটা মেটালের ইলেকট্রন গুলোকে পরিবাহী ইলেকট্রনে, তড়িৎ পরিবাহী ইলেকট্রনে কনভার্ট করতে পারে না। পারবার জন্য কি দরকার, পারবার জন্য দেখা দরকার আছে একটা এক্সটার্নাল এজেন্ট, যাকে আমরা বলে থাকি ব্যাটারি। এই বাহ্যিক বিভব প্রভেদের সম্মুখীন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে না। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? মানে ইলেকট্রন তো আছে, তাদের মোশনও আছে। মোশন একটু আধটু নয়, মারাত্মক মোশন আছে, 10⁵ মিটার পার সেকেন্ড। আগের দিন বলেছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে। এতটা মোশন থাকা সত্ত্বেও এফেক্টিভ রেজাল্ট কি? 0। এফেক্টিভ রেজাল্ট হচ্ছে 0। যখনই আমি এক্সটার্নাল এজেন্ট ব্যাটারি আনছি, ব্যাটারি আনা মাত্র কি হচ্ছে, ইলেকট্রন গুলো ওই ব্যাটারির তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্মুখীন হচ্ছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যখনই সম্মুখীন হচ্ছে তখন তাদের একটা নির্দিষ্ট ডাইরেকশনে ইলেকট্রন চলতে লাগবে। এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, বাইরের এক্সটার্নাল যে তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের চলো এই কালারটা নিলাম। এই যে বাইরে যে তড়িৎ ক্ষেত্র আছে তার যে এর জন্য ইলেকট্রন একটা নির্দিষ্ট ডাইরেকশনে যাতায়াত করে। খেয়াল রাখতে হবে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার কারেন্ট, ইলেকট্রন কিন্তু যায় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা তোমরা বেসিক নলেজ অনেকেই জানো যে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট যায় ঠিক তার উল্টো দিকে, বিপরীতে। এটা সবারই প্রায় জানা আছে, মাধ্যমিকেরই নলেজ। তো হলো কি, এই যে ইলেকট্রন গুলো যেগুলো আছে এর উপরে একটা অ্যাপ্লিকেশন যখনই হচ্ছে, তার মানে চলে আসছে কি ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ইন্টু ই। কিউ মানে চার্জ, চার্জটাকে এখানে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জের পরিমাণকে আমরা কি ধরলাম, ধরো -E ধরলাম। তাহলে এখানে ফোর্স ইজ ইকুয়াল টু -E ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ব্যাটারির দ্বারা যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা সৃষ্টি হলো,
এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য একটা ফোর্স অ্যাপ্লিকেশনে আসছে। এবার এই ফোর্স যদি থাকে, আমরা আগের দিন যে ইন্ট্রোডাকশন ভিডিওতে ড্রিপ ভেলোসিটি যখন বোঝাচ্ছিলাম তখন কি বলেছিলাম, ফোর্স যদি থাকে, কোনো একটা যদি মাস থাকে, তাহলে হিউজ অ্যাক্সিলারেশন তৈরি হওয়ার কথা। মানে একটা অ্যাক্সিলারেশন, হিউজ অ্যাক্সিলারেশন নয়, অ্যাক্সিলারেশন তৈরি হওয়ার কথা। আর অ্যাক্সিলারেশনের এগেনস্টে কোনো একটা পার্টিকেল ভেলোসিটি বাড়তে 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 কি হয়ে যাবে, হিসাব কি বলে, ইনফাইনাইট হওয়া দরকার। ঠিকই ঠিক না, কিন্তু বাস্তবে ইনফাইনাইট হয় না। কেন হয় না? তার কারণ হিসাবে আমি বলেছিলাম যে পরিবাহী তার যেটা থাকে সেখানে অসংখ্য যে অ্যাটম থাকে, সেই অসংখ্য অ্যাটমের পরিবাহী তারের ভিতরে কি হয়, এটা হচ্ছে পরিবাহী তার। একটু মোটা করে নিই। তাহলে যাই হোক, এখানে আমরা যদি পরিবাহী তারটা ভাবি, এটা হচ্ছে পরিবাহী তার, এই গেল পরিবাহী তার, তাই তো? ভালো করে বুঝবে কিন্তু, পরিবাহী তারের মধ্যে অসংখ্য পরমাণু আছে, আগের দিনেরই কনসেপ্ট। তাহলে এই যে পরমাণুগুলো যে পরপর 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 বসে আছে, তার মধ্যে আছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন আগেরটাতে বোঝানো আছে ভিডিওতে, বেসিক ইনফরমেশন অফ কারেন্ট ইলেকট্রিসিটি ক্লাস 12 যে আমি ভিডিও দিয়ে রেখেছি, সেখানে মুক্ত ইলেকট্রন সম্বন্ধে পুরো আইডিয়া তো দিয়ে রেখেছি। তাহলে মুক্ত ইলেকট্রন যেগুলো আছে, যখন সাপোজ এই পরমাণুটার থেকে যখন কোনো একটা ইলেকট্রন শিফট হয়ে দ্বিতীয়টাতে মুভ করলো, তাহলে যখনই এখান থেকে গেল, এর দেখো আউট অফ মোস্ট সেলে ভাবনা 7টা ইলেকট্রন আছে। তাহলে 7টার থেকে যখনই একটা ইলেকট্রনে হারালো, তাহলে হারিয়ে যাওয়া নেগেটিভ চার্জের জন্য ওখানে একটা পজিটিভ চার্জ কনসিডার করতে পারি কি পারি না? পারি। নেগেটিভ চার্জের সমুদ্রের মধ্যে একটু যদি কেউ হারিয়ে যায়, তাহলে সেই জায়গাটাকে পজিটিভ ভাববো কি ভাববো না? ভাববো। তাহলে এই পজিটিভ চার্জ যেটা আছে সেটাকে আমি কি করলাম, এটাকে পজিটিভ চার্জ বলছি, এই হচ্ছে পজিটিভ চার্জ। তেমনি দেখা গেল হয়তো এখান থেকে কোনো একটা ইলেকট্রন পালিয়েছে, এখানে একটা পজিটিভ চার্জে সৃষ্টি হচ্ছে। এবার ভাবো কোনো র্যান্ডম ভাবে কোনো একটা ইলেকট্রন এখান থেকে পাস আউট হচ্ছিল, এই যাচ্ছিল একটা ইলেকট্রন, যখনই নেগেটিভ, এটা কি চার্জ? পজিটিভ চার্জ। এটা কি চার্জ? পজিটিভ চার্জ। কেন পজিটিভ চার্জ? এরা বহিস্তম কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন হারিয়েছে, তাই পজিটিভ চার্জ। এবার এই যে নান্নামুন্না যে ইলেকট্রনটা যে যাচ্ছে, এর চার্জ কি? নেগেটিভ চার্জ। যখনই এদিক দিয়ে যাবে তখনই এখানে কি চার্জের সম্মুখীন হবে? পজিটিভ চার্জ, তাই না? যেমন হয় আর কি, আমাদের ন্যাচারালি এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও যদি একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে তো পাশে ওখানে গিয়ে আটকে গেল, হয় না? সবার দাঁত বেরিয়ে যাচ্ছে, কিন্তু হয় কি হয় না? মেয়েদেরও ঠিক তাই, কেউ সাধু সন্ন্যাসী না। তাহলে এখানে যখন ইলেকট্রন যাচ্ছে, মুভ করার সময় এখানে পজিটিভ চার্জের, আমি ধরে নিলাম এর ভিতরে ফোর্স ছিল এফ, এফ থাকার জন্য এর মধ্যে হিউজ হিউজ ভেলোসিটি সৃষ্টি হওয়ার কথা, হতে কেন পারছে না? যখনই পজিটিভের সম্মুখীন হচ্ছে তখন এখানে আসতে বাধ্য হচ্ছে। যখনই ওর কক্ষপথে ইলেকট্রনটা গিয়ে বসে পড়লো, জেনে রাখবে এই ইলেকট্রনটা তখন কিন্তু এই পরমাণুর একটা ইলেকট্রনে পরিণত হয়ে গেল। তাহলে নতুন ইলেকট্রনকে আবার কেউ একজন উত্তেজিত হয়ে নতুন ইলেকট্রনে পরিণত হচ্ছে। তাহলে এই যে যাকে আমি ভাবছিলাম এবার অসীমে পৌঁছাবে, অসীমে পৌঁছানোর আগেই তার ভেলোসিটি হয়ে গেল কি? শূন্য। অসীমে পৌঁছানোর আগেই হয়ে গেল ভেলোসিটি শূন্য। তাহলে গ্রাফটা কিছুটা এরকম হয়ে গেল না? যে এই যদি গ্রাফ ভাবি, ভেলোসিটির গ্রাফ, তাহলে বেশ যাচ্ছিল অ্যাক্সিলারেশন অনুযায়ী যেতে 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 হট করে গিয়ে আবার শূন্য হয়ে গেল। আবার কাউকে যদি বেরোতে হয় তাহলে পরে আবার স্যার ভেলোসিটি ধীরে ধীরে শূন্য থেকে আবার পৌঁছবে, আবার হট করে গিয়ে শূন্য হয়ে যাবে, কারণ বারবার 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 পজিটিভ চার্জ আছে। তাহলে ভেলোসিটি অসীমে কিন্তু কেউ পৌঁছাতে পারছে না, পৌঁছানোর আগেই সে শূন্যতে পরিণত হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই বারবার শূন্যতে পৌঁছে যাওয়ার জন্য যে অ্যাভারেজের ভেলোসিটি, মানে ধরে নাও আমি কথা বলছি যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ইলেকট্রনটা যাচ্ছিল,
যাওয়ার কিছুক্ষণ পর দেখা গেল তার ভেলোসিটি হয়ে গেল 0। তাহলে গড় ভ্যালু কত হলো? 10+0/2, মানে হলো 5 কিলোমিটার/ঘন্টা। এই যে ভেলোসিটিটা আসলো সেটা আদতে যা ভেলোসিটি তার থেকে ডাউনে গেল কি গেল না? গেল। এই ডাউনে যাওয়ার যে প্রক্রিয়া, এটাও কিন্তু আবার সব ইলেকট্রন টু ইলেকট্রন কিন্তু আলাদা, সব ইলেকট্রন টু ইলেকট্রন আলাদা। তো একটা সংঘর্ষ যেটা ঘটছে, যেখানে এটাকে বারবার আবার সংঘর্ষ বলা হচ্ছে, আসলে কিন্তু সংঘর্ষ ঠিক নয়। নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের দ্বারা অ্যাট্রাক্ট হয়ে গিয়ে তার ভেলোসিটি হারিয়ে ফেলছে। এটাকে ফিজিক্সে কি বলা হচ্ছে? সংঘর্ষ। এই পজিটিভ চার্জ গুলোকে কি বলা হচ্ছে? কার্নাল। তাহলে কার্নালের মধ্যে ডুব দেওয়ার জন্য ওর ভেলোসিটিটা 0 হচ্ছে। তাহলে যার ভেলোসিটি হওয়ার কথা ছিল ইনফাইনাইট, সেটা এখন আর ইনফাইনাইটে কোনোদিনই পৌঁছাতে পারলো না। এই বারবার ডাউন আপ আপ ডাউন আপ ডাউন হওয়ার যে প্রক্রিয়া, সেটাও আবার ইলেকট্রন টু ইলেকট্রন আলাদা। সব অ্যাভারেজ করার পর যেটা পাওয়া যায়, সেই ভেলোসিটিটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এবং এই ভেলোসিটিটা হচ্ছে কি খুব 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 কম, 10⁻⁻⁴ মিটার/সেকেন্ড। দেখতে পাচ্ছ একদম ছোট্ট একটা ভ্যালু, 10⁻⁴ মিটার/সেকেন্ড। ভেলোসিটিটা খুব একটা বিশেষ কিছু নয়, তাই না? ক্লিয়ার? ড্রিফট ভেলোসিটি সম্বন্ধে আইডিয়া পাওয়া গেল, কাকে বলে ড্রিফট ভেলোসিটি, কি বৃত্তান্ত। তো চলো প্রত্যেকটা টপিককে সুন্দর করে লেখো, তারপরে আমি আবার নেক্সট টপিকে যাচ্ছি। তো ড্রিফট ভেলোসিটির ভেতরে আমরা কি দেখলাম? ফার্স্ট হচ্ছে কি সংঘর্ষ, লেখা হয়ে গেছে। সংঘর্ষের ক্ষেত্রে কি কার্নালের সাথে যে মিট হচ্ছে, ভেলোসিটি ইনফাইনাইট বলো, বা ইনফাইনাইট কেন বলতে হবে, ইনফাইনাইট চরম পর্যায় থেকে আবার 0 হচ্ছে। বেগের হ্রাস হওয়ার কারণ কি? ব্যাখ্যা হয়ে গেছে বেগের হ্রাস হওয়ার কারণ কি। গড় বেগ কি? সির গড় বেগ কি, যেটাকে আমরা বলছি কিনা ড্রিফট ভেলোসিটি। বুঝে গেছো ড্রিফট ভেলোসিটি কি? এই যে বারবার উত্থান পতন হতে হতে যে ছোট যে ভেলোসিটিটা পাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আরো বিস্তারিত যাই একটা একটা করে। গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে আলাদা করে দুটোকে তোলার একটাই কারণ যে এই শুধুমাত্র এই সংখ্যা, মানে এই কথা দুটোর উপরেই বহুবার কোশ্চেন এসেছে। মানে কোশ্চেন বলতে নিউমেরিক্যাল প্রবলেমে অনেকবার এই দুটোকে জানতে চাওয়া হয়েছে, যে টাউ কি বার করো, মানে হচ্ছে রিল্যাক্সিং টাইম, আর হচ্ছে মিন ফ্রি পাথ। হোয়াট ইজ রিল্যাক্সিং টাইম? রিল্যাক্সিং টাইম দুটি পরপর সংঘর্ষের মধ্যবর্তী সময়ের গড়কে বলা হচ্ছে রিল্যাক্সিং টাইম। দুটি পরপর সংঘর্ষ, ভালো করে কথাটা খেয়াল করতে হবে, দুটি পরপর সংঘর্ষ। তাহলে দাঁড়ালো কি, এখানে একটা কার্নাল আছে, সাপোজ ধরো এখানে একটা কার্নাল আছে, রাইট? কি চার্জ? পজিটিভ চার্জ। এখানে সিম্পল পরমাণু আছে, এটাও একটা পরমাণু, এখানেও একটা পরমাণু, ধরে না এখানেও একটা কার্নাল আছে। কি চার্জ? পজিটিভ চার্জ। হলো? তাহলে সেই বাবু আসছিল এখান থেকে, নেগেটিভ চার্জ, হাঁটা জুড়েছে, এখানে পরমাণুর উপর দিয়ে গেল, এই জগৎ পার হলো, কেউ ডিস্টার্ব ওকে করলো না। যখনই এসে এখানে পৌঁছালো, কি হলো? পজিটিভ চার্জের মধ্যে ইলেকট্রন এসে ডুব লাগালো, ভেলোসিটি হয়ে গেল 0। আবার কোনো মতে দেখা গেল ব্যাটারি ওকে বললো, চল ভাই তুই ওঠ, উঠে আবার যাত্রা শুরু কর। ও যাত্রা শুরু করলো, কোনো ডিস্টার্ব ফিল করলো না, যে এখানে এসে পৌঁছালো, আবার ডুব দিল, এখানে ভেলোসিটি হলো আবার 0। ধর আমি 0 গুলোকে যদি এখানে লিখি, এখানে একবার 0, এখানে একবার 0, তাহলে এইগুলোকে নাম দিয়েছি কি? সংঘর্ষ। এগুলোকে নাম দিয়েছি কার্নাল। তো এই যে দুটো সংঘর্ষ, এই একটা সংঘর্ষ আর এই একটা সংঘর্ষের মধ্যে যে টাইমটা লাগছে, না মাথা ঢুকলো না? দুটি পরপর সংঘর্ষের মধ্যবর্তী সময়ের গড়কে, গড় কথাটা কেন আসছে পরে আসছে, গড়কে পরে বলছি আমি। গড়ের আগে তুই ভাবো যে এই একটা সংঘর্ষ আর এই একটা সংঘর্ষ হওয়ার মধ্যেখানে যে টাইম, এই যে যাচ্ছিল বাবু টুকটুক টুকটুক করে, যে টাইমটা হলো তাকে বলা হচ্ছে টাও। তাকে কি বলছি? টাও। ক্লিয়ার না? ক্লিয়ার না? কি বললাম বোঝাতে পেরেছি না পারিনি?
যতটা টাইম লাগছে এই সংঘর্ষের ওই সংঘর্ষের মধ্যেখানে, তাকে বলছি টাও। গড় কথাটা কেন? এই গড় শব্দটা আসার কারণ হচ্ছে, এমনও তো হতে পারে অন্য কোনো একটা পরমাণু, মানে কোনো একটা জায়গায় দেখা গেল একটা পরমাণু দ্বিতীয় পরমাণু তৃতীয় পরমাণুতে গিয়ে সংঘর্ষ হচ্ছিল, সেটা না হয় চতুর্থ গিয়ে হচ্ছে বা পঞ্চমতে গিয়ে হচ্ছে। না মাথায় ঢুকলো না? আরো ভালো করে বলছি, একটা ফাঁকা পেজ হলে বেটার হয়, কিন্তু বোঝাই কি করে, বোঝাই কি করে? ধরো 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 এইটা একটা তারের সেকশন, চলো তারের একটা ছোট্ট ক্ষেত্রফল আমি তুলে নিয়েছি, সেকশন। তাহলে এই সেকশনটার ভিতরে এখানে একটা পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, পুরো আঁকছি। পারলে পরে এগুলোকে খাতায় তুলো, কারণ এগুলো একদম ভিতরকার কাহিনী। এবার ভাবো তো, যদি আমি এই 1 নাম্বার বললাম, একে বললাম 2 নাম্বার, একে বললাম আমি 3, আর একে নাম দিলাম 4, এ ধরো 4টে পরমাণুর কথা ভাবছি। তাহলে 1 নম্বর পরমাণুটার কথা যদি ভাবি, তাহলে 1 নম্বর পরমাণুর ডান দিকে আমার তরফ থেকে দেখলে ডান দিকে 3টে পরমাণু আছে। যেই পরমাণুর নিউক্লিয়াস গুলোর বহিস্তম কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ করছে, বা এই পরমাণুগুলোর কক্ষপথে ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করছে, ইলেকট্রনের প্রতি কিন্তু ফোর্সের কথা হচ্ছে। তাহলে এর কক্ষপথে থাকা কোন ইলেকট্রন এই নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে, কত দ্বারা, কজন দ্বারা? 3জন দ্বারা। 1 নম্বর তাহলে ফোর্স ফিল করছে 3টে, বিকর্ষণ ফিল করছে 3জনে। আচ্ছা এর কথা ভাবো তো, 2 এর কথা। এ কি ফিল করছে? উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে উপরে নিচে ডায়ে বায়ে চারিধারে ঘিরে রেখেছে। তাহলে প্রত্যেকে ওকে আকর্ষণ করছে ইলেকট্রনটাকে, আবার এর বন্ধু ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করছে। নিচে উপরে কটা আছে? একটা। নিচে কটা আছে? দুটো। আমার বলার বক্তব্য, 4-এ যদি যায় বা এই 4-এ যদি যায়, তাহলে 4-এ আবার এ যেমন ডান দিকে ফিল করছিল, এ কোন দিকে ফিল করছে? বাঁ দিকে। তাহলে এই গল্পটা বলার কারণ একটাই, এখানে প্রত্যেকটা পরমাণু ইউনিক কি ইউনিক না। মানে আমাদের এই ঘরের দেওয়াল যখন তৈরি হয়, কোনো একটা ইটের কথা যদি, কোনো একটা যে কোনো রাম সাম যদু মধু যে কোনো একটা ইটের কথা ভাবো, তাহলে এই প্রত্যেকটা ইট কিন্তু ইউনিক। অর্থাৎ এখানে প্রত্যেকটা পরমাণু হচ্ছে ইউনিক। প্রত্যেকটা পরমাণু যদি ইউনিক হয়, তাহলে পরমাণুর বহিস্তম কক্ষপথে থাকা ইলেকট্রন যে ফোর্স ফিল করছে সেটাও ইউনিক। ইউনিক কি ইউনিক না? তাহলে একজনের ক্ষেত্রে আমি যা শর্ত লাগু করব, দ্বিতীয় জনের ক্ষেত্রে সেই শর্ত নাও হতে পারে। এখানে যেমন বলছি একটার পরে গিয়ে সংঘর্ষ হচ্ছে, অন্য কোথাও গেলে হয়তো 10টার পরে গিয়ে হচ্ছে, কারো হয়তো র্যান্ডাম পরপর পরপর হতে হতে চলেছে, কি হচ্ছে না হচ্ছে এখান থেকে বলা মুশকিল। তাহলে এই যে প্রত্যেকবার রিল্যাক্সিং টাইমটাও, এটা তো তাহলে পাল্টাবে কি পাল্টাবে না? পরমাণু টু পরমাণু পাল্টাবে কি পাল্টাবে না? সেই পাল্টে যাওয়ার জন্য আমরা টাইমটাকে গড় হিসাবে ধরি, সেই জন্য গড় শব্দটাকে এখানে আনা হলো। একদম জলের মতো পরিষ্কার না? পরিষ্কার না? ক্লিয়ার তো? পাক্কা লেগে যায়। আসছি মেন ফ্রি পাথ। মেন ফ্রি পাথ ছবিতে খুব সুন্দর দেখতে পাচ্ছ যে একটা সংঘর্ষ আর একটা সংঘর্ষের মধ্যে যতটা রাস্তা গেল সেটাই হচ্ছে মেন ফ্রি পাথ। সেটাকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে, আর এখানে রিল্যাক্সিং টাইমকে প্রকাশ করা হয় টাও দিয়ে। বোঝা গেল? লিখে নাও, লেখা দরকার, বারবার বলছি লেখা দরকার। তাহলে মিন ফ্রি পাথ বোঝা গেল। নেক্সট চলো, তুলনামূলক তথ্য। তুলনামূলক তথ্য কি? আমি কিছু বৈশিষ্ট্য সাজিয়েছি, কারণ, মান আর গড় মান। তাপীয় বেগ আর তারণ বেগ। আগের দিনের লেকচারে পরিষ্কার বোঝানো হয়েছিল যে দুটো ঘটনা কিন্তু আলাদা। একটা জন্ম দেয় হচ্ছে হিট এনার্জি, আর একটা জন্ম দেয় হচ্ছে ব্যাটারি। তাহলে যেটা হিট এনার্জি দেয় সেটা হচ্ছে তাপীয় বেগ বা থার্মাল ভেলোসিটি। তাপমাত্রার উপরে এর সবকিছু ডিপেন্ড করছে, কারণ কে? তাপ। তাপমাত্রা বলাটা ভুল হলো, তাপ। তাপের সোর্স কে?
তারপরে সোর্স দুটো হতে পারে, নেচার নিজে নিজে দিচ্ছে বা আমরা বাইরে থেকে গরম করছি, যা খুশি ভাবতে পারো, অসুবিধা কিছু নেই। বা কোনো একটা ডিভাইসকে আমি চালাচ্ছি, তার গরম হয়ে যাচ্ছে, হয় না? তার ভিতরে অনেকক্ষণ ধরে কারেন্ট গেলে হিট হয় না? তো সেটাও তো একটা সোর্স হিসেবে ভাবতে পারি। বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে এক্সটার্নাল যে ব্যাটারি লাগানো আছে সেটা হচ্ছে আমার এখানে সোর্স। কিসের সোর্স? যে ভেলোসিটিটা জন্মাচ্ছে তার সোর্স। মান অনেক বেশি, ভেলোসিটি কত বলেছিলাম? 10⁵ মিটার পার সেকেন্ড। আর এখানে ভেলোসিটি আলটিমেট কি দেখা গেল? কার্নালের জন্য ভেলোসিটি নেমে দাঁড়িয়ে গেল 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড, যেটার নাম কি? কি নাম ওই ভেলোসিটিটার নাম? কি? ড্রিফট ভেলোসিটি বা ত্বরণ। এর গড় মান কত? আচ্ছা, ভেলোসিটি তো এর মানাত্মক আছে, কিন্তু এফেক্টিভ ভেলোসিটি কি? না, একটা ভেলোসিটি এদিকে, তো আর একটা এদিকে, তো আর একটা এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, আলটিমেট ভেলোসিটি আন্ডা, কিছু নাই, জিরো। বোঝা গেল কি বলতে চাইছি? এফেক্টিভ নয়, কিন্তু এর ভেলোসিটি কম হলো এফেক্টিভ। কম হলো এফেক্টিভ মানে সামান্য হলো এর ভেলোসিটি আমরা পাচ্ছি। সেই ভেলোসিটিটা কত? 10⁻⁴ মিটার পার সেকেন্ড। লিখে নিও, আমি আর দাঁড়াচ্ছি না, এগুলো ড্রিফট ভেলোসিটি ভিডি এর এবার আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। মানে বিস্তারিত ব্যাখ্যা মানে হচ্ছে কি করে কি পাচ্ছি, ইন্ট্রোডাকশন পর্বতে তো বোঝালামই। দ্বিতীয় যেটা করব, এর ইকুয়েশন এস্টাবলিশ করব আজকে, আর ওহমের সূত্রের সাথে এই সূত্রের কি রিলেশন সেটার ইন্ট্রো করে দিয়ে ছাড়বো। ওহমের সূত্রের এস্টাবলিশমেন্ট কিন্তু সামনের দিন করবো, নেক্সট ভিডিওতে করব কিন্তু সেটা। বোঝা গেল কি বললাম? এটাতে আনবো না, কারণ একবারে এত তথ্য দিলে পরে জিনিসটা হচপচ হয়ে যাবে। পরিবাহীর ভিতরে ইলেকট্রনের আদি অবস্থা, তাহলে আগেই পড়েছি আমরা। আদি অবস্থাতে কি পেয়েছি? তাপীয় গতি। তাপীয় গতির কারণ কি? বাইরের রিসোর্স হতে পারে বা আমি নিজে তাপ দিতে পারি। তাহলে কি হয়? একটি বিচ্ছিন্ন পরিবাহী বা আইসোলেটেড কন্ডাক্টরের ভিতরে যে মুক্ত ইলেকট্রন গুলো কক্ষের তাপমাত্রার কারণে অত্যন্ত উচ্চ বেগ অর্থাৎ 10⁵ মিটার পার সেকেন্ড গতিবেগে ছোটাছুটি করে, যেটা এক্ষুনি বোঝালাম। কিন্তু নেট ভেলোসিটি কেমন হয়? র্যান্ডম মোশনের জন্য এর অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু 0 হয়। একটা ছোট বলি, একটা পার্টিকেল এদিকে যাচ্ছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড গতিবেগে, আর আরেকজনের ভেলোসিটি হচ্ছে, তাহলে এটাকে বলবো -5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তো ডাইরেকশনটা অপোজিট করেছি বলে মাইনাস, ভেক্টর রাশি, ডাইরেকশন উল্টে দিয়েছি বলে মাইনাস। তাহলে গড়ে কত হলো? 0। গড় কি করে বার করে? ফার্স্ট প্লাস সেকেন্ড ডিভাইডেড বাই 2। তাহলে 5 প্লাস -5 0 ডিভাইডেড বাই 2, মানে ভেলোসিটি কত হলো? 0। তাহলে অ্যাভারেজ কিন্তু 0। এগুলো সব লেখার দরকার নেই, আগে লিখেছো। বিভব পার্থক্য বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগের প্রভাব, সব থেকে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমি একদম হাইলাইট করে রেখেছি। চলো কি হচ্ছে দেখি। যখন পরিবাহীর দুই প্রান্তে ব্যাটারি যুক্ত করা হয় তখন পরিবাহীর ভিতরে একটা নেট তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এই ছিল হচ্ছে গিয়ে আমার পরিবাহীর একটা সেকশন। এই সেকশনের ভিতরে ধরে নাও এটা একটা ইলেকট্রন, সে একটা তড়িৎ ক্ষেত্র ফিল করছে। কেন? কারণ এখানে আমি এক্সটার্নাল একটা ব্যাটারির সাথে যুক্ত করেছি। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ দিকে ইলেকট্রন যায় আর কারেন্ট যায় এদিকে, দুটোর ডাইরেকশন কিন্তু আলাদা, যেটা তোমরা জানো। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে ই। তাহলে ই থেকে যদি ফোর্স পেতে চাই তাহলে কি লিখবো? ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। কিউ এখানে কি? ইলেকট্রন নিজে, তাহলে ফোর্স হয়ে গেল কি? -ই ইন্টু ক্যাপিটাল ই। এটা হচ্ছে ফোর্স। ইলেকট্রনের ন্যূনতম ভরও যদি থেকে থাকে তাহলে আমি ফোর্সকে যদি মাস দিয়ে ভাগ দিই, কার জন্ম হয়? অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন যেটা পেলাম সেটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই মাস অফ ইলেকট্রন। ফোর্স কত? মুখস্থ রেখে দাও, এটা কিন্তু বারবার লাগবে, আজকেই লাগবে, পরেও লাগবে। মাস অফ ইলেকট্রন বা শুধু এমও লিখতে পারো, মাথায় ঢুকেছে? তাহলে বুঝলাম যে ইলেকট্রনের উপরে ফোর্স অ্যাপ্লিকেশন আসার জন্য একটা অ্যাক্সিলারেশনের জন্ম হলো। কিন্তু অ্যাক্সিলারেশনটা আলটিমেট কি ওকে ইনফাইনাইটে নিয়ে যেতে পারলো? বললাম একটু আগে যে না, পারলো না। কার জন্য পারলো না? কার্নেলের জন্য পারলো না। তার জন্য সেই ভেলোসিটিকে কি বললাম?
ড্রিফট ভেলোসিটি। তাহলে এটাকে খেয়াল, এটা মুখস্থ, একদম মুখস্থ। এ মানে কি, মাইনাস ই ক্যাপিটাল ই বাই এম। এমটা কি, এম হচ্ছে কি ইলেকট্রনের মাস, ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ক্যাপিটাল ইটা কি ব্যাটারি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করছে সেটা। তাহলে পরে কি হলো, অ্যাক্সেলারেশন হচ্ছে গিয়ে মাইনাস ই ইন্টু ই বাই এম। চলো, সংঘর্ষ সম্বন্ধে বলেছি, বেগের পরিবর্তন, ফলাফল সবকিছু বলা হয়েছে। তাহলে সংঘর্ষ মানে হচ্ছে কার্নেল, বেগের পরিবর্তন যেটা, সেটা কারণটা কি, এই কার্নেলের সাথে বারবার বারবার সংঘর্ষ। ফলাফল কি দাঁড়ালো, ভেলোসিটি চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারলো না, ড্রিফট ভেলোসিটিতে আটকে থেকে গেল, এর মান হচ্ছে 10⁻⁴ মিটার পার সেকেন্ড। এগুলো সব আছে, তোমরা অলরেডি জেনে নিয়েছো। দুটো ডেফিনেশন আমরা দেখেছি, একটা হচ্ছে গিয়ে বিশ্রামকাল, একটা হচ্ছে গড় মুক্ত পথ, আর একটা কি আছে ড্রিফট ভেলোসিটির মান। তিনটে। বিশ্রামকাল কি, দুটো পরপর সংঘর্ষের মধ্যেখানে যে টাইমটা থাকে সেটাকে বলা হচ্ছে বিশ্রামকাল। কেন বিশ্রামকাল বলছো জানো? কারণ দেখো, একটা সংঘর্ষ হওয়া আর একটা সংঘর্ষ হওয়ার মধ্যে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, কারণ তখন ভেলোসিটি থাকে 10⁵ মিটার পার সেকেন্ড। বোঝা গেল না? এই একটা পরমাণু আর এই একটা পরমাণু থেকে পৌঁছাতে ইলেকট্রনটার কিন্তু বেশি টাইম লাগছে না। কেন লাগছে না? কারণ এখানে ভেলোসিটি থাকে 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে আমি কেন 10⁻⁴ লিখছি? কারণ যাত্রাপথে এখানে কিন্তু শূন্য, যাত্রাপথে এখানে কিন্তু শূন্য, তাহলে তিনজন যোগের কিন্তু 3 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটা কত, 0। এটা কত, ধরে নাও 10⁵, এটা কত, 0, ভাগ দিলাম কত, 3 দিয়ে। এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে ভেলোসিটি দাঁড়িয়ে যাচ্ছে 10⁻⁴ মিটার পার সেকেন্ড। মানে ব্যাপারটা হলো কি, বাড়িতে তোমাকে মা পাঠালো যে যাও বাজারে গিয়ে আমার জন্য এটা কিনে আনো। বাজারে গিয়ে এখন 4টে বন্ধুর সাথে গল্প টল্প করে, ঠিক আছে, তারপর 2.5 ঘন্টা পর তুমি ফেরত আসছো। তাহলে মা কি দেখবে টাইম, বাড়ির লোকজন কি দেখবে, যে এতটা টাইম ধরে তুমি বাজার গেছো। মধ্যেখানে কোথায় 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 বন্ধু, কোথায় বান্ধবী, কোথায় টাইমটা কাটিয়েছো, কেউ কিছু খেয়াল করবে কি না? টোটাল টাইমটাকে খেয়াল করবে। তাহলে এখানেও ঠিক তাই, রেস্টে ছিল তারপরে, সেজন্য এটাকে বলা হয় মধ্যবর্তী গড় সময়কাল বা রিল্যাক্সিং টাইম। মুক্ত পথ দুটো সংঘর্ষের মধ্যে যতটা রাস্তা যাচ্ছে ড্রিফট ভেলোসিটি বলা হয়ে গেছে। চলো নেক্সট, গাণিতিক সম্পর্ক, ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা এবার দেখব তার ড্রিফট ভেলোসিটির। দেখো, v = u + at। v কি জানি আমরা, v = u + a × t। v কি, অন্তিম বেগ, u কি প্রাথমিক বেগ, a কি অ্যাক্সিলারেশন, t কি টাইম। তাহলে আমার এখানে যে হিরো আছে ইলেকট্রন, তার কি কি হয়েছে? তার এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রাথমিক গতিবেগ কত ছিল, কোন কার্নেলের বন্ধুর সাথে বসে বসে গল্প করছিল, ভেলোসিটি কি 0। তাহলে প্রাথমিক গতিবেগ তো 0। অ্যাক্সিলারেশন কি, আমি বারবার বলেছি মুখস্থ করে রাখো, লাগবে e/m। অ্যাক্সিলারেশন হলো টাইম, আমরা রিল্যাক্সিং টাইম যেটা কি ধরেছি টাও। তাহলে এইখানে যদি বসায়, তাহলে ইকুয়েশন কি দাঁড়িয়ে গেল, এটা দাঁড়িয়ে গেল না ড্রিফট ভেলোসিটি ইকুয়েশন। তাহলে e/m, e/m ড্রিফট ভেলোসিটি ইকুয়েশন কি হয়ে গেল, e/m। কি করে এলো, মাথায় ঢুকলো না ঢুকলো না? ক্লিয়ার হলো না হলো না? হয়েছে? তাহলে প্রথম ই ছোট, বড় ই বড়, তারপরে হচ্ছে টাও, তারপরে হচ্ছে এম। প্রথম ই যেটা ছোট ইলেকট্রন, সেটা হচ্ছে ইলেকট্রনের আধান, ক্যাপিটাল ই হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কে সৃষ্টি করেছে, কে দিচ্ছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কে দিচ্ছে? ব্যাটারি। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর টি হচ্ছে রিল্যাক্সিং টাইম। ক্লিয়ার? একটা সুন্দর লাইন আমি লিখে রেখেছি, সহজ কথায় বলতে গেলে ইলেকট্রন গুলো যেন একটি ভিড় মেলায় দৌড়ানোর চেষ্টা করছে, চেষ্টা তো করছে, ভেলোসিটিও ওর ভালো আছে, মানে রানার ভালো,
রানার ভালো কিন্তু সঙ্গ দোষটা ভালো নয়। তোমরা ছাত্র ভালো কিন্তু তোমাদের বন্ধু বান্ধব সার্কেলটা ভালো নয়। ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? পড়ুয়া ভালো কিন্তু ইন্টারনেটের নোটিফিকেশন গুলো ভালো নয়। একবার চলে আসে ফেসবুক থেকে নোটিফিকেশন, একবার গেম থেকে নোটিফিকেশন, চারিধারে নোটিফিকেশনই শেষ। কি বললাম বোঝা গেল? কিন্তু পড়ুয়া ভালো, পড়তে লাগলে কিন্তু অনেক পড়া করে দেবে, কিন্তু নোটিফিকেশন গুলো এসে যত রাজ্যে গন্ডগোল। তাহলে এই নোটিফিকেশন গুলো কি? বন্ধু বান্ধব গুলো কি? কার্নাল, তাই না? ভেলোসিটি তো অনেক ফাস্ট। তাহলে চেষ্টা করছে, সে দৌড়াতে গিয়ে মানুষের বা আয়নের সাথে বারবার বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেতে গিয়ে তার বেগ হারাচ্ছে। এই ধরনের গতিতেই সে মেলা পার হচ্ছে। আর এই মেলা পার হওয়ার যে ভেলোসিটিটা আলটিমেট দাঁড়ালো, সেটাকে বলা হচ্ছে তার ড্রিফট ভেলোসিটি। চলো নেক্সট লিখে নিও, এগোলাম। অ্যাভারেজ রিল্যাক্সিং টাইম অলরেডি বুঝিয়ে দিয়েছি আমি শুরুতে, ওই জন্য বুঝিয়ে তারপরে আমি আসলাম। অ্যাভারেজ রিল্যাক্সিং টাইম কি? ওই যে বললাম প্রত্যেকটা পরমাণু হচ্ছে কি ইউনিক। মনে পড়ে সেই ছক এঁকেছিলাম এখানে দিয়ে, সেই পরমাণু পরমাণু পরমাণু, এটার কথা বলছিলাম। এই পরমাণুগুলোর প্রত্যেকটা পরমাণু হচ্ছে ইউনিক। তাহলে প্রত্যেকবার সংঘর্ষ হওয়ার ঘটনাটাও ইউনিকই হবে, একদমই পাক্কা ইউনিক হবে। কেউ দুবারের মাথায় গিয়ে করছে, কেউ 10 বার পার করে গিয়ে করবে। তাহলে এই যে টাইমটা মধ্যেখানে যে টাইম যে বিভিন্ন রকম নিচ্ছে, তার গড়কে বলা হচ্ছে গড় রিল্যাক্সিং টাইম বা অ্যাভারেজ রিল্যাক্সিং টাইম। আচ্ছা, এবার আসি তাপমাত্রার প্রভাব। খুব ইম্পর্টেন্ট, নোট হিসেবে লিখে রাখবে। বারবার বলছি তাপমাত্রার প্রভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তাপমাত্রা বাড়ানো হয় তবে আয়নগুলোর কম্পন বেড়ে যায়। 11-এ যখন আমরা হিট এনার্জি পড়েছি বা থার্মোডাইনামিক্স যখন পড়েছি, সেখানে কিন্তু এইটা ছিল যে তাপ দিলে পরমাণুগুলো কি হয়? কাঁপে, এবং কাঁপার ফলে সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার ফলে জিনিসটা গরম হয়। বুঝতে পারলে কি বলতে চাইলাম? মানে কোন একটা মেটালের ভিতরে অসংখ্য পরমাণু আছে, আমি হিট দিলাম, ও ক্যাচ লুপে হিটটা নিল এমন কিন্তু নয়। হিট হচ্ছে একটা শক্তি, ওর ভিতরে যখনই গেল তখন কি হয়ে গেল? পরমাণুগুলো ভাইব্রেট হতে লাগলো, এ বসে ভাইব্রেট হচ্ছে, ও বসে ভাইব্রেট হচ্ছে। মানে কোনো ইস্যু নিয়ে, কোনো কিছু নিয়ে, যেমন তোমাদের বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি লেগে গেল, কি মারপিট লেগে গেল, গরমা গরম পরিস্থিতিতে ওকে ঘুষিয়ে দিল, ওকে চুল ধরে টেনে দিল, গাল দিয়ে দিল, এই নানা রকম যে ব্যাপার স্যাপার যে গরমা গরম পরিস্থিতি চলছে, তাহলে কোনো একটা কিছুর জন্য হলো। হতেই পারে কোনো একটা বান্ধবীর জন্য দুটো ছেলের মারপিট, হতে পারে কি পারে না? তাহলে এইখানে যে টোটাল যে হিট এনার্জি যখনই পেলো, পরমাণুগুলোর ভিতরে কি হলো? এক্সাইটমেন্ট সৃষ্টি হলো, ভাইব্রেশনের সৃষ্টি হলো, একটা পরমাণু একটা পরমাণুর সাথে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার ফলে ও হিট হয়। তাহলে এই যে হিটের কনসেপ্ট, এটা আজকের নয়, ক্লাস 11-এর কনসেপ্ট। তাহলে হিট এনার্জি যখনই পেলো তখন তাপমাত্রা বাড়ানোর ফলে পরমাণুগুলো ভাইব্রেট বেশি হবে, তাই ইলেকট্রনগুলো কি হবে? ইলেকট্রনগুলো খুব দ্রুত ধাক্কা খেতে থাকে, ফলে টি এর মান কমে যায় এবং রোধ বেড়ে যায়। কি বললাম বোঝা গেল না? গেল না? যত বেশি ভাইব্রেশন তত বেশি কার্নাল, যত বেশি ছোটামিটি হতে লাগবে তত বেশি কার্নাল সৃষ্টি হয়ে যাবে। যারা শান্ত হয়েছিল তারা এখন মারপিট করছে, কেউ চুল ধরে টেনে দিচ্ছে, কেউ একটু সুযোগ নিয়ে নিচ্ছে। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে যত বেশি হিট তত বেশি কার্নাল সৃষ্টি হবে, যত বেশি কার্নাল তত ঘন 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 বাধা পেতে থাকবে, তত বেশি ঘন ঘন বাধা হতে থাকবে। মানে কি, আগে কি করেছিলাম? একটা পরমাণু একটা পরমাণু, একটা এ একটা এ একটা এ একটা, দেখা গেলো এখানে কার্নাল আছে, আবার এখানে গিয়ে কার্নাল আছে। যখন হিট বেড়ে যাচ্ছে দেখা গেলো এখানে মধ্যেখানে আর একটা জন্ম নিয়ে নিল, দুটো জন্ম নিয়ে নিল। তাহলে ইলেকট্রনটার কথা ভাবো তো, একবার ডুব জিরো, আবার গিয়ে জিরো, আবার গিয়ে জিরো, মানে রাস্তায় বাম্পারে ভর্তি হয়ে গেল, বাম্পারই বাম্পার হয়ে গেল, যেতেই পারছে না, এরকম কন্ডিশন একটা। ক্লিয়ার? তাহলে হিট কি করে? স্টেবিলিটি হারিয়ে যায়, প্রচুর সংখ্যায় কার্নেলের সৃষ্টি হয়ে যায়, কার্নেল সৃষ্টি হওয়ার জন্য তার ভেলোসিটি আরো রুদ্ধ হয়। দেখে কি মনে হবে আমার? যেন রোধ হিসাবে কাজ করছে। ওই জন্য ক্লাস 11-এ, এই 11 নয়, মাধ্যমিকে তোমরা পড়েছিলে কোনো পরিবাহীর তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বেড়ে যায়। এই হচ্ছে তার ইন্টারনাল কারণ। ওহমের সূত্র কিন্তু এমনি এমনি আসেনি, এইখান থেকেই এসছে। আলোচনা চলুক, দেখতে পাবে যে এই সূত্র থেকে কি সুন্দরভাবে ওহমের সূত্র জন্ম নেবে।
ওহমের সূত্র শুধু জন্ম নেবে না, পরিবাহীর রোধাঙ্কের যে সংজ্ঞা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখান থেকেই জন্ম নেবে। মানে পড়াশোনাটা যদি একটু ডেপথে করো, বইয়ের একটু বেশি, আমি বলছি না খুব বেশি যেতে, একটু যদি বেশি যাও, দেখবে প্রচুর কিছু চোখের সামনে খুলতে লাগবে, যে রিলেট করতে পারবে যে কেন এটা এসেছিল, কেন এটা আসেনি, কেন এরকম লেখা হয়েছিল। তার মানে এই যে ড্রিপ ভেলোসিটি কত কি শেখাচ্ছে দেখো। এক, তাপমাত্রা বাড়লে পরে পরিবাহীর রোধ বাড়ে। দুই, পরিবাহীর রোধাঙ্কের সংজ্ঞা। তিন, ওহমের সূত্র কোনো আকাশ থেকে জন্ম নেওয়া জিনিসপত্র না, এখান থেকেই জন্ম নেওয়া জিনিস। চার, পরিবাহীতে যখন আমরা ভি ইজ ইকুয়াল টু আইআর করেছিলাম, সেখানে বলেছিলাম আর রেজিস্ট্যান্স, বিভব বা কারেন্ট কারোর উপরে ডিপেন্ড করে না, নিজস্ব প্রপার্টি। ভাবো না, ইলেকট্রন যে দৌড়াদৌড়ি করছে তার নিজস্ব প্রপার্টি না কোনো কিছু বাইরে ব্যাটারি প্রপার্টি? নিজস্ব প্রপার্টি। আরো ক্লিয়ার হতে থাকবে, যত আমি এগোতে থাকবো আরো ক্লিয়ার হবে। ওই জন্য ওই কথাগুলো আমরা পেয়েছিলাম, কিন্তু সেদিন আমাদের কাছে কোনো যুক্তি ছিল না বা বোঝার জায়গা ছিল না। এখন বুঝবো, এই চারটে জিনিসই পরিষ্কার হবে মোটামুটি। নেক্সট যে লেকচার আছে সেই লেকচারের মধ্যে চারটে জিনিসই ক্লিয়ার হবে, ভালো লাগবে। আচ্ছা, ওহম এইভাবে খুঁজে পেয়েছিল, রোধাঙ্ক এখান থেকে পাওয়া গেছে, টেম্পারেচার এই জন্য রোধ বাড়ায়, টেম্পারেচার রোধ বাড়ায় তো বুঝতেই পারছো কেন হলো। চলো নেক্সট। তাহলে সমীকরণের গুরুত্ব কি? ভিডি ইজ ইকাল টু এ ইন্টু টাউ, এর জায়গায় কি বসাবো? ই ই বাই এম ইন্টু টাউ। এখানে টাউ যত বেশি হবে, রিল্যাক্সিং টাইম যত বেশি হবে, ইলেকট্রন তত বেশিক্ষণ বাধা ছাড়া চলতে পারবে। ঠিক কি ঠিক না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? যত বেশি রিল্যাক্সিং টাইম বাড়বে, তত ও বাধা না পেতে পেয়ে ছুটে ছুটে চলছে, তত ওর ভেলোসিটি বা ড্রিপ ভেলোসিটি বাড়বে। বোঝা গেল কি বলতে চাইলাম? টি যত বাড়বে, অত দরকারও নাই, টি যত বাড়বে ভি তত বাড়বে, সমানুপাতিক সম্পর্ক, এটাও ভাবতে পারো, অসুবিধা কিছু নাই। আর যদি একদম রিয়েলাইজ করতে চাও তাহলে ভাবো, কার্নেলের সংখ্যা যত কমে আসবে, কার্নেলের সংখ্যা যত কমে আসবে, রিল্যাক্সিং টাইম তত বেড়ে যাবে, আর যত রিল্যাক্সিং টাইম যত বাড়বে, ডিপ ভেলোসিটি তত ইনক্রিজ করবে। এটি একটি ধ্রুবক হিসাবে কাজ করে যখন তাপমাত্রা স্থির থাকে। কোন একটা পরিবেশ বা কোনো পরিবাহীর মধ্যে যখন টাইম আমি ধ্রুবক ধরে নেব, টেম্পারেচার যখন ধ্রুবক থাকবে, ওঠা নামা এগুলো যখন করছে না, তখন কি হবে? তাপমাত্রা স্থির থাকলে পরে এখানে যে ভেলোসিটি, ডিপ ভেলোসিটির কথা বলছি বা রিল্যাক্সিং টাইম যেটা বলছি, সেটা ফিক্স থাকবে। যতক্ষণ আমি তাকে উত্তেজিত না করছি, নতুন কর্নালে জন্ম না দিচ্ছি, না ডিপ ভেলোসিটির ভিতরে কোনো পরিবর্তন পাবো, না রিল্যাক্সিং টাইমের ভিতরে পরিবর্তন পাবো, না গড় মুক্ত পথের ভিতরে কোনো পরিবর্তন পাবো। বেগ তো এখানে একটাই, ড্রিপ ভেলোসিটি। একটি পরিবাহীর উপাদান বা প্রকৃতির উপরে নির্ভর করে এটা। কেন পরিবাহী প্রকৃতি বা উপাদানের উপর নির্ভর করবে? সিম্পল, যে এখানে আমরা ব্লক বানিয়েছিলাম, যে এখানে আমরা সেকশনটাকে ভাবছিলাম, এই যে আমার ছিল সেকশন, সেকশনের ভিতরে যদি কপার ভাবি, তাহলে কপারের প্রোটন সংখ্যা কত? 29। প্রোটন সংখ্যা কত? 29। আবার এইখানে তারটা যদি আমি ভাবি লোহার, লোহার ভিতরে প্রোটন সংখ্যা কত? 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 26। তাহলে 26। তাহলে ভাবো তো, এর কক্ষপথে থাকা ইলেকট্রন যে ফোর্স ফিল করছে, এর কক্ষপথে থাকা ইলেকট্রন সেই সেম ফোর্স ফিল করছে কি? করছে না। তাহলে হিট এনার্জির রেসপেক্টে বা যা হোক, রাম সাম যদু মধু যে কোনো কারণের জন্য হোক, মুক্ত হওয়ার প্রবণতা কি দুজনে আলাদা হবে কি হবে না? হবে। তাহলে উপাদানগত বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য না? একদম বৈশিষ্ট্য। উপাদান টু উপাদান পুরো চেঞ্জ হতে থাকবে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? বোঝা গেছে? একদম ক্লিয়ার? আচ্ছা, গাণিতিক সমীকরণ আর তার ব্যাখ্যা। ড্রিপ ভেলোসিটির মূল সমীকরণ হচ্ছে গিয়ে ইলেকট্রনের সমীকরণ, আমরা এবার প্রুফ করছি। দেখো, ইলেকট্রনের উপরে প্রযুক্ত ত্বরণ মুখস্থ করতে বলেছি, কি বলেছি? ই ই বাই এম।
তাহলে ত্বরণ হচ্ছে E/m। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ভেলোসিটি ইজ ইকুয়াল টু জানি আমরা, একটু আগে করেছি, v ইজ ইকুয়াল টু u প্লাস at, u 0, a হচ্ছে গিয়ে E/m, টাইম t হচ্ছে গিয়ে t অ্যাভারেজ। ওয়াই টি অ্যাভারেজ? টি রিল্যাক্সিং এর জায়গায় টি অ্যাভারেজ রিল্যাক্সিং কেন নেওয়া হচ্ছে? টি রিল্যাক্সিং অ্যাভারেজ কেন নিচ্ছি? বারবার বলেছি, একটা ঘটনা নয়, গোটা তারের ভিতরে লক্ষ লক্ষ কোটিকে রিপ্রেজেন্ট করবে এমন কোন ইকুয়েশন আমার চাই। একটা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে দিল তাহলে আমার কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না, সেই জন্য আমি অ্যাভারেজ ধরেছি। আশা করি বুঝতে পেরেছো। ঋণাত্মক সাইন আসার কারণটা কি? ইলেকট্রন সবসময় প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে অগ্রসর হয়, যেটা বারবার বলছিলাম, কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার উল্টো দিকে যায়, এই জন্য নেগেটিভ দেওয়া হচ্ছে। ভেলোসিটি এখানে কেমন? বলের উল্টো দিকে। যেমন তোমরা পেন্ডুলামে পেয়েছিলে, মনে পড়ে? ফোর্স কাজ করছিল একদিকে, মুভমেন্ট ছিল আর একদিকে, তো সেই রকম। ক্লিয়ার? লিখে নিয়েছ? লেখো। তো নেগেটিভ সাইন কেন এসছে বোঝা গেল? ওকে। বিভব পার্থক্য, বিভব পার্থক্য আগের চ্যাপ্টার ভাবো কি ছিল, কি ছিল? এখানে একটা প্লেট, বুঝবার সুবিধার জন্য বলছি, এটা নেগেটিভলি চার্জ একটা প্লেট, প্লাস কিউ চার্জের একটা আধানকে কোথায় নিয়ে যাব? ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যাব। তাহলে এই টেনে আমি ডট 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 করে দিলাম, মানে বোঝাতে চাইলাম যে এটা হচ্ছে ইনফাইনাইট। চার্জটা গেল। কৃতকার্য হচ্ছে ওয়ার্ক ডান, মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমি ইনফাইনাইট না করে, ধরো আমি ইনফাইনাইট করলাম না, আমি সার্টেন ডিস্টেন্স নিলাম, কারণ বি দরকার আমার, তো সার্টেন ডিস্টেন্সে নিলাম। তো এখান থেকে ধরে নাও এই ডিস্টেন্সে গেছে প্লাস কিউ চার্জটা, এখন যে লেন্থটা গেছে সেটা হচ্ছে এল। তাহলে ওয়ার্ক ডান যেটা হবে সেটা হচ্ছে এই কিউ চার্জ, আর এখানে যে মাইনাস যে চার্জ আছে, মানে প্লাস আর মাইনাস চার্জের ভিতরে যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, সেই অ্যাট্রাকশন ফোর্সটা কুলম্বের সূত্র থেকে বার করতে পারি কি পারি না? হ্যাঁ পারি। ধরো এখানে ধরে নিলাম আমি ক্যাপিটাল কিউ চার্জ আছে, তাহলে এখানে ক্যাপিটাল কিউ চার্জ আছে, নেগেটিভ চার্জ, তাহলে ফোর্স যেটা কাজ করছে এফ ইজিক্যাল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই তাদের ভিতরে ডিস্টেন্স। আমি আর ডিস্টেন্সে যাচ্ছি না, আমি ধরো লিখলাম ডিস্টেন্স হচ্ছে আর, আর স্কোয়ার, এটা ছিল ফোর্স। তাহলে এই ফোর্স এর এগেনস্ট এই চার্জকে আমাকে এল ডিস্টেন্স নিয়ে যেতে হচ্ছে, ঠিক ঠিক না? ফোর্সটা ভেরিয়েবল ফোর্স, কিন্তু ফোর্স তো আছে, ইন্টিগ্রেশন করি কি করি না করি আমি সেসব জায়গায় যাচ্ছিই না। আমি বলতে চাইছি যে ওয়ার্ক ডানের জন্ম নিচ্ছে কি থেকে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট থেকে। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কত? এল। তারপরে আমরা দেখছিলাম যে ফোর্সটা ডিস্টেন্স বৃদ্ধির সাথে সাথে চেঞ্জ হবে, ফোর্স ডিস্টেন্স বৃদ্ধির সাথে সাথে চেঞ্জ হবে। তাহলে ওয়ার্ক ডান আমার ডিস্টেন্স টু ডিস্টেন্স আলাদা আলাদা হবে, মানে এখানে 1 সেন্টিমিটার যেতে যতটা কাজ, তারপরে 1 সেন্টিমিটার যেতে আরো বেশি কাজ কি কম কাজ, তারপরেটাতে আবার অন্য কিছু, তারপরেটাতে আবার অন্য কিছু। ফোর্স তো পাল্টে যাচ্ছে, কারণ আর স্কোয়ার আছে, আর পাল্টাচ্ছে মানে ফোর্স পাল্টাচ্ছে, বা এল পাল্টাচ্ছে মানে ফোর্স পাল্টাচ্ছে, ফোর্স পাল্টাচ্ছে মানে ওয়ার্ক ডান পাল্টাচ্ছে। ক্লিয়ার? তো এইসব ক্ষেত্রে কি করি আমরা? ইন্টিগ্রেশন করার পর আমাদের এই সমস্যা বারবার ফেস করার জন্যই আমরা জন্ম দিয়েছিলাম বিভবকে। আমরা জন্ম দিয়েছিলাম বিভবকে, মানে 1 কুলম চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি খরচা হলো বা কৃতকার্য হলো, সেটা হচ্ছে ভি। মনে পড়ে? কার্যটা ওর ভেতরে স্মৃতিশক্তি রূপে জমা ছিল, এটা আশা করি মনে পড়ছে। আর যদি মনে নাই থাকে, আমার সে ফেমাস গল্প, এটা হচ্ছে বাড়ির তলায় এখানে একটা টব, আমার মাথায় মারার জন্য এই বাড়ির 5 তলার ছাদে টবটা নিয়ে গিয়েছিলে। তাহলে এখানে যখন টবটা পৌঁছালো, টবের ভিতরে জন্মা হলো স্মৃতিশক্তি, এখানে ফোর্সকে দিচ্ছিল গ্র্যাভিটি, হাইট কত উঠেছিল? এইচ। তাহলে এই যে স্মৃতিশক্তি এখন যদি এখান থেকে ফেলে দাও, এটা যদি আমি হই, তাহলে আমি আর এখানে থাকবো না, হসপিটালে যেতে বাধ্য হয়ে যাবো।
তাহলে এই স্মৃতিশক্তি আমার মাথায় পড়লো যখন গতিশক্তিতে রূপান্তরিত হলো কি হলো না? তাহলে ইলেকট্রন বা চার্জ যেটা আছে যখন 1 কুলম্ব ভাববো, তেমনি স্মৃতিশক্তির কনসেপ্ট থেকে বলো আর কার্য থেকেই বলো, যেখান থেকেও বলতে পারো, তাহলে ইকুয়েশন সেখান থেকেই জন্ম নিয়েছে। বোঝা গেল? তাহলে ই ভি ইজ ইকাল টু ছিল ই ইন্টু এল, ভি ইজ ইকাল টু ছিল ই ইন্টু এল, এটা আগের চ্যাপ্টারের জিনিস, স্ট্যাটিক কারেন্টের। ই হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত চার্জের উপরে? 1 কুলম্ব চার্জের উপর। ডিস্টেন্স কতটা মুভ করেছে? এল দূরত্ব। তার জন্য ওর ভিতরে যতটা স্মৃতিশক্তি জমা হলো সেটাকে নাম দিয়েছিলাম ভি। মনে পড়ে না? পড়ে না? আশা করি পড়ে। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পেলাম কি ইজ ইকাল টু ভি বাই এল। তাহলে ভি ইজ ইকাল টু আমি কি লিখতে পারি এবার? আচ্ছা হ্যাঁ, তাহলে উপরে যে সমীকরণ আছে সেই সমীকরণে যদি আমি ড্রিপ ভেলোসিটির যে ইকুয়েশন ছিল ভিডি ইজ ইকাল টু, তো আমরা কি জানি ই ইজ ইকাল টু হচ্ছে ভি বাই এল। তাহলে ড্রিপ ভেলোসিটির ইকুয়েশন যদি এখান থেকে তুলি, ড্রিপ ভেলোসিটির ইকুয়েশন কি ছিল? ভিডি ইজ ইকাল টু ই ই এম বাই টাউ। চলো তুলো, ড্রিপ ভেলোসিটি ভিডি ইজ ইকাল টু ই ই বাই এম ইন্টু টাউ। খুব ভালো কথা। এর ইকুয়েশন এখান থেকে কি পেলাম? ভি বাই এল। তাহলে ই বাই এম ইন্টু ভি বাই এল ইন্টু টাউ। তাহলে এলো ইকুয়েশন, মাথায় ঢুকলো কি করে এলো? ই ভি টাউ বাই এম এল, এটা হচ্ছে ডিপ ভেলোসিটির ইকুয়েশন। আবারও বলছি, ই ভি টাউ বাই এম এল। এটাকে লিখে নাও, লিখে নাও, একদম পাক্কা লিখে নাও। তাহলে প্রথম বিভব পার্থক্য। তাহলে প্রথম ধাপে কি হলাম? বিভব পার্থক্য বার করলাম, হলো বিভব পার্থক্যের সাথে সম্পর্ক রেডি হয়ে গেল। ডিপ ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে ভিডি ইজ ইকুয়াল টু ই ভি বাই ই ভি টাউ বাই এম এল, তাই তো? চলো নেক্সট, অ্যাভারেজ রিল্যাক্সিং টাইম ইলেকট্রনের মুক্তি। ইলেকট্রনের মুক্তি এটি নির্দেশ করে একটি ইলেকট্রন ধাক্কা খাওয়ার আগে গড়ে কতক্ষণ বাধাহীন ভাবে চলতে পারে। বোঝা গেল না? গেল না? মানে একটা কার্নেলকে সম্মুখীন হয়ে গেল, হওয়ার পরে ভেলোসিটিতে চলে এলো, নেক্সট কার্নেলকে সম্মুখীন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাধাহীন ভাবে যতটাও ছাড়। তাপমাত্রার সাথে সম্পর্ক, তাপমাত্রার সাথে কি সম্পর্ক? টাও কিসে কিসে উপর ডিপেন্ড করছে সেটাই বলছি। তাপমাত্রার উপরে সম্পর্ক, টেম্পারেচার বাড়লে পরে কি হবে? অণুগুলো কি হবে? ভাইব্রেশন বেশি হবে, ইলেকট্রন কি হবে? বেশি হবে, কার্নেলের সংখ্যা কি হবে? ইনক্রিজ করবে, বেড়ে যাবে। ওকে, রিল্যাক্সিং টাইম কি হবে? বেড়ে যাবে। বারবার আবার শান্ত হবে, যেতে চাইবে, বসে পড়বে। মানে যাচ্ছ, মাধ্যমিকের পরীক্ষা বেরিয়েছে, রেজাল্ট, দুনিয়ার বন্ধু গার্জেন কত পেলি কত পেলি করতে 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 বাড়ি আসার টাইমটা 5 ঘন্টা হয়ে গেল। ঠিক ঠিক না? বোঝা গেল কথাটা? ঠিক তাই। মানে প্রচুর কার্নেল তো, প্রচুর বার তুমি দাঁড়িয়েছো, প্রচুর বার দাঁড়িয়েছো, মানে প্রচুর টাইম তোমার লেগে গেছে। প্যারামিটার যেগুলো আছে এগুলো লেখার দরকার নেই, আমি কেন বলে রাখলাম, অনেকের কনফিউশন হয় অঙ্ক করতে গিয়ে যে এটা কি, ওটা কি, সেটা কি। কি মানে যা যা আমরা এখনো পর্যন্ত ব্যবহার করলাম তার প্যারামিটার কি কি ইউজ করেছি। ই কি? ইলেকট্রনের চার্জ। অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখবে এই চ্যাপ্টারটাতে দেখতেই পাচ্ছ কতবার কতবার ইলেকট্রন ইলেকট্রন আসছে। অঙ্ক করতে গিয়ে ইলেকট্রনের চার্জ কিন্তু লাগবে, আগে চোখ বন্ধ করে যেন মুখস্থ থাকে। 1.6 × 10⁻19 কুলম্ব। ই কি? ক্যাপিটাল ইটা কি? এটা কি? এটা হোয়াট ইজ দিস? ব্যাটারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এম কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর, অবশ্যই ভ্যালু মুখস্থ রাখবে। ভি কি? যতটা ভোল্টেজ প্রয়োগ হচ্ছে। ভি আর ই এর ভিতরে রিলেশন মনে আছে? ভি ইজ ইকুয়াল টু কি? বাহ, থ্যাংক ইউ। ভি ইজ ইকুয়াল টু ই ইনটু টি। কোথায় ছিল? কোন চ্যাপ্টারে? আগের চ্যাপ্টার। আগের চ্যাপ্টার নয়, আগের ইয়েতে। হ্যাঁ,
আই হচ্ছে গিয়ে পরিবাহীর দৈর্ঘ্য, আর টাও হচ্ছে গিয়ে গড় রিল্যাক্সিং টাইম। আপাতত বুঝতেই পেরেছো, প্রত্যেকটা টপিকে ভেঙে ভেঙে আমি বুঝিয়েছি যে কোনটা কি। এবার নেক্সট যায়, তড়িৎ প্রবাহ আই এবং ড্রিপ ভেলোসিটির মধ্যে সম্পর্ক। তড়িৎ প্রবাহ আই এবং ড্রিপ ভেলোসিটির মধ্যে সম্পর্ক, আজকে এটাকে ইকুয়েশনটাকে ফার্স্টে বলছি, প্রুফ করব, প্রুফ করে আমাদের ক্লাস শেষ করব। রিলেশন কি? I is equal to V না, I is equal to V না, V আছে, V V ই না, একটু ভাবো, দেখো আছে, বোঝা গেল না? গেল না? কি বলছি? I is equal to V E N A, V না, I is equal to V না, মুখস্থ রাখবে, নাহলে কিন্তু গড়বড় পাকাবেই পাকাবে। আমি বহু ছেলেকে দেখেছি গড়বড় পাকিয়ে যেতে, যে কি ছিল ইকুয়েশন, এতগুলো টার্ম তো। তাহলে I is equal to V না, I কি? হোয়াট ইজ I? প্রবাহ। V, V ফর কি? ড্রিপ ভেলোসিটি। VE, E ফর কি? ইলেকট্রনের চার্জ। N ফর কি? নাম্বার অফ ইলেকট্রন। A ফর কি? এরিয়া। চলো একে একে আসি, আগে বোঝাই যে ইকুয়েশনটা কি, তারপর আমরা ইকুয়েশনটা এস্টাবলিশ করবো, ঠিক আছে? ধরে নাও এখানে একটা তার, তারের একটা সেকশন, সেকশনের ভিতরে দেখতে পাচ্ছ নান্না মুন্না প্রচুর পরমাণু আছে, প্রচুর পরমাণুর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে। কি আছে? এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, দেখতে পাচ্ছ সবাই? এই একটা ইলেকট্রন, এই প্রচুর ইলেকট্রন এদিক ওদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই। যখনই তড়িৎ ক্ষেত্র বাবলের সম্মুখীন হবে, একটা ডাইরেকশনে সবাই ছুটতে লাগবে। আগের দিনও বলেছি, আবারও বলছি, যে তড়িৎ ক্ষেত্র বাবলের ফলে ইলেকট্রন ডাইরেকশন তো পায়, কিন্তু 100% ইলেকট্রনই কিন্তু তড়িৎ ক্ষেত্র বাবলের দিকে যায় না। তখনও কিন্তু কিছু পরিমাণ ইলেকট্রন থেকে যায়, যারা কিন্তু হিট এনার্জির অধীনে এলোমেলো দৌড়ায়। এটা কিন্তু মাথায় রেখো। কি বলে, বোঝা গেল কথাটা? কি বলে, এমন নয় যে সবাই ভালো ছেলে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার আসি। তাহলে তড়িৎ প্রবাহের যে তোমার ড্রিপ ভেলোসিটির ভিতরে রিলেশনে কি পাচ্ছি? I is equal to V না, I এল, এল হচ্ছে গিয়ে পরিবাহীর দৈর্ঘ্য, মানে আমরা যেগুলো যেগুলো আস্তে আস্তে ইউজ করব। এ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে প্রস্থচ্ছেদ, যে তারটা আছে সেই তারের প্রস্থচ্ছেদ। এন হচ্ছে গিয়ে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। ভালো করে ভাবো যে গোটা একটা তার, কত রকমের তার হতে পারে, কোনোটা মোটা, কেউ বেশি হয়তো লম্বা, এরকম নানা রকম কন্ডিশন আসতে পারে। তাহলে আমি ওর ভিতরে ইলেকট্রনকে যদি খুঁজে বার করতে যাই, খুঁজে পাবো না, বারবার আবার আমাকে ভাবতে হবে। তাহলে আমি কি করব? এর ভিতরে একক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একটা কিউবকে কল্পনা করব। না মাথায় ঢুকলো না? কি বললাম? একটা কিউব কল্পনা করব, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে কি 1 সিজিএস হলে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এসআই হলে পরে 1 মিটার 1 মিটার 1 মিটার, কনসিডার করে নেবো। ওই কিউবের মধ্যে থাকা ইলেকট্রনের সংখ্যা, সেটাই হচ্ছে গিয়ে এন। প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যাকে বলা হচ্ছে এন। ক্লিয়ার? ই কি? ই হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ। ভিডি কি? ভিডি হচ্ছে কি ইলেকট্রনের ড্রিপ ভেলোসিটি বা তাড়না বেগ। দাঁড়াও, এটা লিখতে হবে না, পরের থেকে লিখবে, দেখি। লেখো, লিখে নাও, প্রত্যেকটাকে লেখো। তো চলো, লেখা হয়ে গেছে। নেক্সট, এবার ধাপ নাম্বার 1-এ আমরা যেটা করব, খাতায় লেখো সবাই, মোট আধান কিউ নির্ণয় করছি। আগে বুঝিয়ে দিই, তারপর লিখবে। লিখতে কিন্তু হবেই, বারবার বলছি, ড্রিপ ভেলোসিটি থেকে নানা রকম অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসে। শর্ট, বড় বড় যদি এখন তোমাদের সেমিস্টারে নেই, তাহলেও জেনে রাখো, বড় কোশ্চেন তো বহুবার এসে ফেমাস টপিক এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে অঙ্কের অ্যাঙ্গেল পাল্টিয়ে পাল্টিয়ে দেয়, সুতরাং টপিকটা সম্বন্ধে ডেপথে না নলেজ থাকলে কিন্তু সমস্যা পড়বেই পড়বে। বুঝতে পারলো কি বললাম? এটাকে একদম ডিটেলে পড়ো। তো পরিবাহীর মোট আয়তন, মানে আমি চাইছি কি, এটা হচ্ছে পরিবাহী একটা তার, এই তারের ভিতরে একটা সেকশন ধরে নিয়েছি, সেকশনটার লেন্থ আমি ধরে নিলাম হচ্ছে এল। সেকশনটার লেন্থ কত ধরলাম? এল ধরলাম। এই এল লেন্থের মধ্যে আমি চাইছি আধানটাকে বার করতে। ধাপ নাম্বার 1-এ আমরা কি করব? আধান বার করব। তাহলে ভাবো, একক আয়তনে যদি আধানের সংখ্যা, সে কিউব এঁকেছিলাম, মনে পড়ে? 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, মনে না থাকলে দেখে নাও।
এক সেন্টিমিটার যদি আয়তনের ভিতরে ইলেকট্রনের সংখ্যাকে বলছিলাম n, বোঝা গেল? তাহলে এই তারের ভিতরেও প্রতি একক সেন্টিমিটারে n সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে মোট আয়তনে কত হবে? একক সংখ্যার আয়তন, একক আয়তনে থাকা ইলেকট্রনের সংখ্যা কিন্তু মোট আয়তন করে দিলেই বেরিয়ে যাবে। না, বোঝা গেল না? আমি বলতে চাইছি যে একটা কন্টেনার আছে, ডিমের ট্রে আছে, ডিমের একটা ট্রেতে থাকে 36টা ডিম আছে, 12টা থাক আছে, তাহলে প্রতি ইউনিট স্লাইসে কত কটা ডিম আছে? 36টা। 10টা ধরো সেট আছে, তাহলে কত আছে? 360টা ডিম। ক্লিয়ার তো? তাহলে প্রতি একক আয়তনে যদি n সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে ভি আয়তনে মোট ইলেকট্রন কত হবে? n ইন্টু আয়তন, n ইন্টু আয়তন। তো চলো ফার্স্ট বার করি হচ্ছে পরিবাহীর মোট আয়তন। আয়তন মানে কি জানি আমরা? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা না করে করব ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। কারণ সিলিন্ডারে একটা বৃত্তাকার ক্ষেত্রফল থাকে, তার সাথে উচ্চতা গুণ করলে পরে আয়তন বেরিয়ে যায়। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ধরা আছে a, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ধরেছি l, তাহলে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে a ইন্টু l। মোট মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তাহলে আয়তন তো পেয়ে গেলাম। প্রতি একক আয়তনের ভিতরে আমার ইলেকট্রনের সংখ্যা ধরেছিলাম কত? n, আয়তন দিয়ে গুণ করলাম, মোট আয়তনের ভিতরে ইলেকট্রনের সংখ্যা বেরোলো কি বেরোলো না? প্রতি ইলেকট্রনের চার্জ যদি 2 কুলম্ব হয় সাপোজ, তাহলে আমি মোট ইলেকট্রনকে 2 দিয়ে গুণ করতাম। কি মাথায় ঢুকলো না? ঢুকলো না? কিন্তু ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, ইলেকট্রনের চার্জ কত? ই। তাহলে মোট আয়তন কত? n a l, তার সাথে ই এর গুণ হবে, তাহলে হয়ে গেল n a l e। ক্লিয়ার? এটি কি বেরোলো? মোট আধান। ধাপ নাম্বার 1 গেল। লেখো, লেখার পর ধাপ নাম্বার 2 তে যাব। এবার ধাপ নাম্বার 2, সময় নির্ণয় করা। আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে বেগ ইনটু সময়। ইমপ্লাই কি করে? টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, তাই নাকি? ডিস্টেন্স কত ধরেছি, তারটা কতটা জায়গা নিয়ে আমি কাজ করছি? এল লেন্থ নিয়ে কাজ করছি, তাহলে ডিস্টেন্সের জায়গায় বসবে এল, ভেলোসিটির জায়গায় বসবে ভিডি। লিখে নিয়েছ? চলো নেক্সট ধাপ নাম্বার 3। আমরা কি করব? তড়িৎ প্রবাহ নির্ণয় করব। একদম সিম্পল। আই ইজ ইকুয়াল টু কি? কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। এবার আমরা কি করব? সমীকরণের ভিতরে এসে টি কিউ এর ভ্যালুকে এখানে যখনই বসাচ্ছি এই কোয়েশ্চেনের ভিতরে, তখন হচ্ছে কি? আই ইজ ইকুয়াল টু এন এ এল ই বাই টি এর জায়গায় দেখো এই যে টি আগে বার করেছি, এল বাই ভিডি। এল বাই ভিডি বসালাম, উল্টালো, উল্টালে পরে কি হয়ে গেল? ভি না বাই এল, তাই না? এল এল কেটে গেল, সরি, এল এল কাটলো, তাহলে হলো গিয়ে ভি না। আই ইজ ইকুয়াল টু ভি না। এবার প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বটা কেন পড়ানো হচ্ছে? প্রবাহ ঘনত্ব দিয়ে অনেক সময় কোশ্চেনে অঙ্ক আসতে দেখা যায়, অনেকবার অঙ্ক আসে। ড্রিপ ভেলোসিটির অঙ্কতে তো বহুবার প্রবাহ ঘনত্ব শব্দটা থাকে। কিছুই না, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে বলা হয় প্রবাহ ঘনত্ব, যাকে জে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি বললাম? প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মানে এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা ধরে নেওয়া একটা গেট, বিয়ে বাড়ির গেট, সব ভোজ খেতে ঢুকছে এখানে দলে দলে লোক। এই গেটটা কতজন পার করতে পারছে আর কতজন পার করতে পারছে না, তার সংখ্যাটাকে বলা হচ্ছে, বোঝা গেল কি বললাম? প্রবাহ ক্ষেত্র ঘনত্ব। তাহলে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে? এরিয়া দিয়ে ভাগ করতে হবে। কারেন্টকে আমি কি দিয়ে ভাগ দেবো? এরিয়া দিয়ে ভাগ করব। তাহলে আই ডিভাইডেড বাই এ ছিল কি সম্পর্ক? ভি না, তাই না? তাকে যদি এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে এ কেটে যাবে, পড়ে থাকবে কি? এন ই ভি।
ক্লিয়ার না? ক্লিয়ার হলো না? হয়ে গেল। তাহলে দেখতে কি পাচ্ছি, মোটামুটির উপরে যদি খেয়াল করা যায় যে তড়িৎ প্রবাহ ডিপ ভেলোসিটির সমানুপাতি। এই জন্যই বলা হয়েছিল যে কারেন্টের ভেলোসিটি ডিপ ভেলোসিটির সাথে রিলেটেড। শুরুর দিন ফার্স্ট ক্লাস আমি বলেছিলাম, এই কারণে বলেছিলাম, কারণ এই সম্পর্কতে দেখতেই পাচ্ছ কোথায় গেল যে আই ইজ ইকাল টু বিনা যে সম্পর্ক ছিল আই এর সাথে ভিডি কিন্তু ডাইরেক্ট সমানুপাতি সম্পর্কে আছে। তো এই ছিল আমাদের সেকেন্ড পার্ট, ডিপ ভেলোসিটির উপরে সম্পর্ক। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ওহমের সূত্রের উপরে রিলেশন কি, ওহমের সূত্র কিভাবে জন্মালো, তোমার প্রধানাঙ্ক কি, টেম্পারেচার উপরে ডিপেন্ড কেন করলো সেটা তো আজকেই বোঝা গেল। এই সমস্তর উপরে সেকেন্ড পার্ট যেটাকে নিয়ে আসছি পরেরটাতে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা, বাবাই।